আজ সকাল থেকে শরীরটা একদম ঠিকঠাক ছিল না, মাথাটা একটু ব্যথা ব্যথা ছিল, তাই আর ব্লগটা আমি শুরু করতে পারিনি। তো এটা অনেকটা বেলা মানে অনেকটাই বেলা, দেখতেই পাচ্ছ। রায়ানও স্কুল থেকে চলে এসেছে, জামা কাপড় মেলে দিয়েছিলাম। আর এই যে স্বর্ণার ঘর থেকে একটা বামও নিয়ে এসেছিলাম। কেন না, বাম লাগাবো, আমাদের বামটা শেষ হয়ে গেছে। দিদি ওখানে যে সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে দিয়ে গেছে সেগুলো গোছাতে পারিনি। মোটামুটি শুয়ে শুয়ে সারাটা দিন আমার কেটে গেছে। আর মাঝখানে জামা কাপড়গুলো একটু মেলে দিয়েছিলাম, আর ওখানে দেখতেই পেলে সমস্ত বাসনপত্রগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে রায়ান স্কুল থেকে এসে রায়ানের টিফিন বক্স, তারপরে ভাত রাখার যে আমার প্লেটটা থাকে, প্লেট সমস্ত কিছু রেখে দিয়েছি। গামলা করে আজকে বাসন সব রেখে দেবো, কারণ আমি আর বাসন মাজতে পারছি না। আমি সত্যি টায়ার্ড হয়ে গেছি বাসন মেজে মেজে। আমার আগে বাসন মেজে রেখে সিঙ্ক পিঙ্ক পরিষ্কার করে রাখতে ভালো লাগতো, কিন্তু মঙ্গল আমাকে ট্রমাটাইজড করে দিয়েছে এই বাসন নিয়ে। যাই হোক, আমি বাসন রেখে দিয়েছি। আমি কিছু বাসনই আজকে ঠিকই করে রেখেছিলাম, কি মাজবো না, রেখে দেবো পরের দিন, যেহেতু মঙ্গলা সকালে আসার কথা, মঙ্গলা সকালে এসে মাজবে। আর দিদি লঙ্কাগুলোকে ধুয়ে সমস্ত কিছু রেখে দিয়ে গেছিলো, আমি ওগুলো করে নিয়েছিলাম। জলটা ঝরে যাওয়ার পর আবার টিফিন বক্সে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো, আমি সেই সকালবেলায় জামা কাপড়গুলো সব করে নিয়েছিলাম, মেলে দিয়েছিলাম। এখন শুকিয়েও গেছে, এখন তুলেও নিচ্ছি, কারণ মোটামুটি তো 80-85% শুকিয়েই বেরোয় না মেশিন থেকে, তাই বেশিক্ষণ লাগে না জামা কাপড়ের শুকাতে। আর এখান দিয়ে আমার যা রোদ আসে ব্যালকানি দিয়ে, আমার এই রোদেই সব শুকিয়ে যায়। তো আমি রায়নকে বললাম যে দাঁড়া, জামা কাপড়গুলো একেবারে তুলে দিয়ে, আমি আর ভালো লাগছে না, একেবারে দুপুরবেলা আর কোনো কাজ থাকবে না, রান্না ফান্না দিয়ে এসিটা চালিয়ে তারপরে বসবো, কারণ মামও গেছিলো পরীক্ষা দিতে। মাম না আসলেই তো খেতে বসবো না। তো রায়নকে বললাম একটু ওয়েট করে যা। রায়ন বলছিল খিদে পেয়েছে। একেবারে দিদিভাই আসলে একসাথে তিনজনে মিলে খেয়ে নেব। আমি জামা কাপড়গুলো বরং ততক্ষণে তুলে দিই। আর সকাল থেকে আমি শুয়ে শুয়েই কাটিয়ে দিয়েছি। আর রায়ন আসার আগে একবার শুধু স্বর্ণার ঘরে গিয়ে বামটা নিয়ে এসেছি, এতটা মাথা দিয়ে ঘাড় দিয়ে ব্যথা করছিল তার জন্য। তো যাই হোক, যে কটা জিনিস শোকায়নি সে কটা জিনিস ভাবলাম যে না থাক, সে কটা জিনিস যেটুকু রোদ আছে শুকিয়ে যাবে। তারপর আবার তুলেও মনে হয় নিয়েছিলাম, নিয়ে ঘরেই একেবারে আলনায় দিয়ে দিয়েছিলাম, তাতে সুবিধে হয়। তাহলে কি হয়, একেবারে গ্রিলটা আমি দিয়ে দিতে পারি ছিটকিনি। আর ওই দেখো কত জামা কাপড় হয়েছে, অনেক জামা কাপড় হয়েছে। এবার এই জামা কাপড়গুলোকে ভাঁজ করতে হবে। আমি তো জানোই যে কাজ ভেবেছিলাম যে থাক ফেলে রাখি, কাজ ফেলে রাখতে আমার একদম ভালো লাগে না, ঘর দোর এত অগোছালো হয়ে থাকে। আনলাম না, এখনই আমি ভাঁজ টাজ করে সমস্ত কিছু রেখে দিই। আর রায়নকে ওইদিকে বলেছি যে তুই পর্দাটা টেনে দিয়ে আয়। আর আমার এত সমস্যা হয় না, আমি ম্যাক্সিমাম সময় ডাইনিংয়েই থাকি। আর আমার রান্নাঘরের জানলা দিয়ে প্রচুর আলো ঢোকে, দুপুরটা হলে পশ্চিমের জানলা তো এত আলো ঢোকে না, মানে সে নেওয়া যায় না, মাথাটা মনে হয় আরও ধরে যায় ওই আলোতে। তো রায়নকে বলছিলাম যে কটা জিনিস পারবি তুই তোরগুলো গিয়ে জায়গায় রেখে দে, বাদ বাকিগুলো আমি ভাঁজ করে যেটুকু আমি পারবো আমি গুছিয়ে নিচ্ছি। দেখো, আমার কাঁধে একটা কালো রঙের ইনার দেখতে পাচ্ছ মেয়ের, আর এই ইনারটা আমি সমানে খুঁজে যাচ্ছি, পাচ্ছি না। আমি রায়নকে এটাই বলছিলাম, দিদিভাইয়ের ইনারটা কোথায় গেল। তারপর যাই হোক, তারপর মনে হলো যে ও আচ্ছা, এখানেই তো রয়েছে। আবার আমি ঠাকুর ঘরে গেলাম, একটা দুটো জামা কাপড় যেগুলো মনে হচ্ছে ভাঁজ করতে গিয়ে তাও ভেজা সাথে লাগছে, সেগুলোকে মেলে দিচ্ছিলাম। তো এই যে কাজের সময় কাজ করে দিতে আমার ভালো লাগে, কাজ করে একেবারে বসবো এটাই আমার ভালো লাগে, একদম ভালো লাগে না হলে। আমি ভাবলাম একেবারে খেয়ে দিয়ে উঠে বসবো। আর বাসনপত্র তো মাজার নেই আজকে, মাজবো না আজকে। তো একেবারে বসবো, বসে রায়নকে বা মামকে দিয়ে ঘাড়ে বামটা লাগিয়ে একটু টিপিয়ে নেবো, তাহলে কমে যাবে। ওইদিকে মামও চলে এসেছে, মামের পরীক্ষা বেশ ভালোই হয়েছে। মামকে বললাম ঠিক আছে বাবা বস, একেবারে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, ভাঁজ করে একেবারে খেতে দিই, খেয়ে উঠে আমাকে তোরা একটু বাম লাগিয়ে দিবি, কারণ আমার যা মাথা ব্যথা করছে, আমার আর খেয়ে উঠে কোনো কাজ করতে ইচ্ছা করবে না। তো মেয়ে বললো ঠিক আছে মা, আমি তো সবে ঢুকলাম, আমিও একটু রেস্ট নিয়ে নিই, তারপর তুমি খেতে দাও। আসলে কী বলো তো, শরীর যতই খারাপ থাক, একেবারে শুয়ে না পড়া অবধি যতটা কাজ করে নেওয়ার দরকার ততটা কাজ আমি করেই নিই। আমি একেবারেই কাজকর্ম ফেলে রাখতে পছন্দ করি না, যেটুকু ঘর থাকবে যেন আমার টিপটপ থাকে। এটা বলতে পারো পিতপিতানি বলতে পারো, ব্যারাম বলতে পারো, ম্যানিয়া বলতে পারো, যা ইচ্ছে তাই বলতে পারো, বাট আমি পারি না। আমার মনে হয় যে না, ঘরটা ঢুকে সবাই যেন বলে, কারণ ঘরটা একটা শান্তির জায়গা, সবাই যেন বলে যে না বাহ, সুন্দর করে গোছানো ঘরটা, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে ওদেরকে বললাম তোরা একটু জায়গায় রেখে দে, আমি তাহলে ভাতটা বেড়ে ফেলি। তো এদিকে দেখতেই পাচ্ছ, আগের যা ভাত ছিল সেটা গরম করে দুটো প্লেটে বেড়ে নিয়েছে, আমার আর মামের প্লেটে। আর আজকের যে ভাত ছিল সেটা টাটকা ভাতটা রায়নকে দিচ্ছি।
আর ওদিকে আমরাও একটু একটু নিয়ে নেবো, লাগলে আমার লাগেনি যদিও, মামের জন্য একটু লেগেছিল, মামকে একটু দিয়েছিলাম টাটকা ভাত। তো আমার আর যা ভাত ছিল মনে হয় ওটাই নিয়ে নিয়েছিলাম, আমি আর মনে হয় নিইনি ভাত। তো যাই হোক, এইভাবে ভাতটা বেড়ে দিয়েছি। আর আজকে তো সকালে দেখিয়ে দিলাম, প্রথমেই ব্লগ শুরু করতে গিয়েই দেখিয়ে দিয়েছিলাম যে দিদি কী রান্না করে গেছিলো। দিদি রান্না করেছিল আজকে কচুর লতি আর ডিমের একেবারে কষা। কচুর লতিটা একটু চিংড়ি মাছ পড়লে ভালো হতো, কিন্তু লতিটা দিদি বাড়ির থেকে কেটে এনেছিল, কারণ লতিটা কেটে বেছে সঙ্গে সঙ্গে করাটা একটু চাপ হয়ে যাবে বলে দিদি বলেছিল আমি বৌদি বাড়িতে নিয়ে গিয়ে কেটে নিয়ে আসি, তাহলে তুমি পরের দিন রান্না করে নিও। এবার ওর বাবা কচুর লতি এনেছে, বাট ওর বাবা চিংড়ি মাছ আনেনি, তাই কচুর লতিটা আমাকে এমনি নর্মালি পেঁয়াজ দিয়েই করতে হয়েছে। আর দিদি একটু গলিয়ে ফেলেছিল, ঠিক জুতের হয়নি। ওর বাবাও রাত্রেবেলা খেয়ে বলছে লতিটা খেলাম কিন্তু ঠিক জুতের লাগলো না। বললাম প্রথমত আমি রান্না করিনি, দিদি রান্না করেছে, দ্বিতীয়ত চিংড়ি মাছ পড়েনি, আর তৃতীয়ত দিদি কচুর লতিটাকে একটু গলিয়ে ফেলেছে, জানলো না ওরকম লাগছে। ঠিক আছে, তুমি আরেকদিন নিয়ে এসো লতি, এরপরের দিন লতিটা আমি রান্না করব। তো যাই হোক, যেহেতু শুকনো শুকনো দুটো খাবার, তাই একেবারে পাতে পাতেই নিয়ে নিয়েছি। আর ওর বাবার এভাবে না খেতে একটু অসুবিধা হয়, আমার ছেলের আর মেয়ের খুব একটা এভাবে অসুবিধা হয় না। তো আমরা এরকম হাতে নিয়েই খেয়ে নিচ্ছি। দিয়ে আমি বললাম যে কী রে মাম, ভালো হয়েছে লতিটা? বললো হ্যাঁ ভালো হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপরে ওইদিকে আমরা বসে পড়েছিলাম একটা মুভি দেখতে। মেয়ে বললো মা আজকে একটু মুভি দেখবো। আমি বললাম কী মুভি দেখবি? তো ব্রাউন বলে একটা ওয়েব সিরিজ বেরিয়েছে, মোস্ট প্রবাবলি ওটা জি5-এই দেখলাম। তো ওই ব্রাউনই দেখছিলাম। মাঝখানে তো রায়ান ঘুমোতে চলে গেছে, আর মা আমাকে ওই ঘাড়ে বাম লাগিয়ে দিচ্ছিল, আর ওয়েব সিরিজটা বলছিল মা দেখো মা দেখো। তো ওই দেখতে দেখতে ওইদিকে ওর বাবাও চলে এসছে, আবার সন্ধেও হয়ে গেছিলো। ব্রাউন দেখেই সময়টা কাটিয়ে দিয়েছি আর কি। তো মাথা ব্যথাটা সন্ধ্যাবেলা অনেকটা কমে গেছিলো। আর ওইদিকে আমরা যেদিন জুডিও থেকে একটা দুটো জিনিস কিনেছিলাম, কিন্তু রায়ানের জন্য তখনও কিছু কেনা হয়নি। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে কিনে আনি। মা সামনে বলছে হ্যাঁ ছেলেটার জন্য কিছু কিনি না, ছেলেটার জন্য কিছু কিনি না। মা ষষ্ঠীতে টাকা দিয়েছিল, রায়ানের সেটা ডিউ ছিল, তো ওই জন্য গেছিলাম কিনতে। আর এখন ছেলে খুব বড় হয়ে গেছে, ছেলে নিজের পছন্দ অনুযায়ী জিনিস কিনবে। তো আমরা যেগুলো পছন্দ করে দিচ্ছি ভাল লাগছে না, তো ও দিদিকেই বলেছি তুই দেখ পছন্দ করে দে। আর আমি ঘুরছিলাম, আমার জিনিস তো মোটে ভালো লাগে না, দিদির জিনিসটা তাও ভালো লাগে। তো ওইদিকে রায়ান গেছিলো ট্রায়াল রুমে, আর আমরা এদিকে মেয়েদের সেকশনে একটু ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছিলাম। এবার রায়ান বেরোলে দেখবো কোনটা ওর ফিটিং হচ্ছে, সেই বুঝে ড্রেসটা নিয়ে নেবো। আর ওর বাবা, আমি আর মামে যে এদিকে গল্প করছিলাম আর জিনিসপত্র দেখছিলাম ঘুরে ঘুরে। মেয়েদের জিনিসগুলো দেখতে এত কিউট লাগে না, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো যাই হোক, রায়ন অনেকক্ষণ ওয়েট করিয়েছে, আর ভীষণ পিতপিতানি হয়েছে রায়নের। ওই দেখো প্রথমে এই একটা প্যান্ট আর গেঞ্জি পরে বেরোলো, আরেকটা প্যান্টও নিয়ে ঢুকেছিলো, সেই প্যান্টটা একদম আনফিট হয়েছিল বলে সেই প্যান্টটা প্রথমেই ক্যান্সেল। আর এখানে এই যে আরেকটা গেঞ্জি। এবার রায়নের এই গেঞ্জিটা বেশি পছন্দ হয়েছে, ওভার সাইজ, বলছে না আমি এটাই নেবো, আমার এটাই বেশি ভালো লাগছে। এটা পেছন দিকে বেশ সুন্দর একটা ডিজাইন করা রয়েছে, এই যে একটু অন্যরকম। আর ওই গেঞ্জিটা একটু লুজ, এটার মতো লুজ না, একটু লুজ ছিল। তো ওই গেঞ্জিটা একটু অর্ডিনারি ছিল বলে অ্যাকচুয়ালি রায়নের এটাই পছন্দ হয়েছে, এটা একটু বেশি ভালো আর কি। আনলাম ঠিক আছে, তাহলে তোর যখন এটা পছন্দ এটাই নিয়ে নে। আর প্যান্টটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম, তাই ওর বাবাকে দেখে বললাম দেখো তো ওর প্যান্টটা ঠিক আছে কিনা, কারণ ও কেনার সময় বুঝতে পারে না, আর আমি তো একেবারেই ওর ফিটিংটা তো ওকেই বুঝতে হবে না, এখন তো আর ছোটো নেই ও, আমি একেবারেই বুঝতে না পেরে ওর বাবাকে বলেছি, কারণ তারপর দুদিন পরবে বলবে আমি আর পাচ্ছি না, টাইট হচ্ছে, পরবো না, ভালো লাগছে না, এই করে সেটাকে বাতিল করে দেয়। তো যাই হোক, এই প্যান্টটা, ব্ল্যাক প্যান্টটা আর এই গেঞ্জিটা নিয়ে আমরা বাজার কলকাতা থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে রায়ন বললাম আমি চকলেট খাবো। তো হরিণঘাটার একটা দোকান ছিল পাশেই, সেখান থেকে বেরিয়ে ওর বাবা চকলেট খেলো। দিয়ে ওর বাবাকে বললাম ঠিক আছে কিনেই দাও, খেতে চাইছে যখন। ওর বাবা তাই বললো ঠিক আছে কিনে দিচ্ছি। তো ওর বাবা ওই যে চকলেট কিনে দেওয়ার জন্য ছেলেকে টাকা দিল। তো আমি বললাম চলো একটু জুডিও থেকে ঘুরে আসি, তোমার ড্রেসপত্রগুলো দেখো। রায়ন বললো মা আমার কিছু পাওয়া যাবে না। আমি বললাম না রে মনা, তোরটা কেনা হয়ে গেছে, আর তোরটা কিছু পাওয়া যাবে না বলেই আগের দিন তোর জন্য কিছু কিনে নিয়ে যাইনি। তো যাই হোক, জুডিওতে ঢুকে তো আমাদের মাথায় হাত, এত ভিড় কী আর বলবো, ভিড়টা দেখতেই পাবে তোমরা আমাদের সাথে ঢুকলে। তো যাই হোক, কী আর করবো, কিছুই কিনতে পারিনি সেদিন জুডিও থেকে। পারফিউম ভেবেছিলাম নেব, কিন্তু এত ভিড় ছিল জুডিওতে যে পারফিউম নেওয়ার মতো আর ওই লাইনে দাঁড়িয়ে পরিস্থিতি ছিল না। তো ওই জন্য টুকটাক দেখলাম, আমরা দেখে টেকে নিয়ে আমরা বেরিয়ে চলে এলাম। তো ওর বাবা বলল যে ঠিক আছে আজকে আর দরকার নেই, পাশেই তো জুডিও, যখন খুশি তখনই আসা যায়, তখন এসে না হয় নিয়ে নেবো। দেখতে পাচ্ছ আজকে ভিড়ের পরিমাণটা, সেদিন যখন আমরা এসেছিলাম, যারা আমার ব্লগ দেখেছো তারা দেখেছো যে এত ভিড় কিন্তু জুডিওতে আগের দিন ছিল না, যদিও সেদিন ওপেনিং ছিল তার জন্য।
তো যাই হোক, জুডিওর কোয়ালিটিটা ভীষণই ভালো, ওয়েস্টার্ন তো ভীষণই ভালো। আমার খুব একটা এথনিক জুডিওর ভালো লাগে না, বাট ওয়েস্টার্ন ভালো লাগে। তবে এবার দেখলাম এথনিক কিছু ফ্রক এসছে যেগুলো ভালো, পুরোপুরি এথনিক না হলেও ফ্রকগুলো বেশ ভালো এসছে এবার জুডিওতে দেখলাম। তো যাই হোক, আমি ওর বাবাকে বলছিলাম পারফিউমই না আছে, আমার তো কিছু নেওয়া নেই, তুমি কি কিছু এখন নেবে? বলছে না না, এত ভিড়ে দাঁড়িয়ে আমি কিছু নিতে পারবো না, চলো পারফিউম পরে নেওয়া যাবে। তো যাই হোক, এভাবেই আমাদের দিনটা আজকে কেটেছিল। তারপরে আমরা 4 জনে মিলে বেরোলাম। বেরিয়ে রায়ান বলল, মা আমাকে একটু ভেলপুরি খাওয়াবে? আমি বললাম, বাবু প্রায় 9টা বেজে গেছে, প্রায় কি 9টা বেজেই গেছে, 9টা 10-15 বাজে, আজ আর ভেলপুরি খেতে হবে না, আজকে বাড়িতে চল, এরপরে একদিন বেরিয়ে খেয়ে যাস ভেলপুরি। আর বাড়ির তো একদম 2 মিনিটের রাস্তা জুডিও, তো জুডিও বল, বাজার কলকাতা বল, যখন তখন আসা যাবে, আজ আর কিছু খাস না, চল বাড়িতে গিয়ে তাড়াতাড়ি খেয়ে দে, শুয়ে পড়বো। তাই এইসব বুঝিয়ে টুজিয়ে নিয়ে রায়ানকে নিয়ে আমরা জুডিও থেকে বেরিয়েছি। আর আমার এই ফ্রকগুলো খুব 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 ভালো লাগছিলো, কিন্তু আমার তো প্যান্ট আর একটা শার্ট কেনা হয়ে গেছে, যদিও তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। থাক, যেদিন পরবো সেদিনই একেবারেই শেয়ার করবো, মাম যেটা কিনেছে আর আমি যেটা কিনেছি। কী আর করা যাবে, কিছু করার নেই। মাম এখানে জিন্স দেখছিলো, বললাম না, ওই যে ওয়েস্টার্নগুলো জুডিওর খুব 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 ভালো লাগে। তারপরে তো ওই যে বললাম, লাইন দেখে আর কিছু না করে বেরিয়ে পড়েছিলাম। রায়ানকে ভেলপুরিও খাওয়াইনি, বাড়িতে এসে সোজা খাবার দাবার গরম করে তাই খেয়েছি। ওই খাবার বলতে যা ছিল আর কি, আমাদের কচুরলতি আর হচ্ছে ডিমের কষা। এইভাবে 4 জন মিলে, কিছুই না, একটুখানি বেরোলাম, একটুখানি ভালো লাগলো। রায়ের জন্য একটা প্যান্ট একটা গেঞ্জি কিনে দিলাম, যদিও ষষ্ঠীর টাকা দিয়ে, যেটা মা দিয়েছিল সেটা দিয়েই কিনে দিয়েছিলাম। এই সমস্ত করে বেশ ভালোই কাটলো দিনটা 4 জনে মিলে। হঠাৎ করেই বেরোলাম, 8টার সময় আমরা বেরিয়েছিলাম, আর ঘাড় মাথাটা ব্যথা করছিল, আর ওই ব্রাউন দেখতে দেখতেই তো সন্ধ্যা সময়টা কেটে গেছিলো, তাই আর বেরোতেও ইচ্ছা করছিল না। যাই হোক, এই হঠাৎ করে বেরোনো, ছোট্ট করে ঘোরা, টুকটাক কেনাকাটা করা, 4 জনের একসাথে কাটানো, সব কিছু মিলিয়ে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। সকাল থেকে শরীরটা খারাপ ছিল, কিন্তু সন্ধ্যেটা খুব ভালো কাটলো। আজকের মতো টাটা।